রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকাল 9টার বিরতিহীন সংবাদের সাথে আছে আমি আফসার উদ্দিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জঙ্গি আস্তানা সন্দেহে সিরাজগঞ্জের শাহজাদপুরের উকিলপাড়া এলাকার একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব। জঙ্গিদের অবস্থানের খবর জানতে পেরে রাত 2টা থেকে বাড়িটি ঘেরাও করা হয়। র্যাব জানিয়েছে টিন শেড বাড়িটি থেকে মাঝে মাঝে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়া হচ্ছে। বাড়িটির চারদিকে বেশ কিছু এলাকা নিয়ে সাধারণের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। র্যাবের একটি চৌকস দল অভিযান চালাচ্ছে বলেও নিশ্চিত হওয়া গেছে। তবে বাড়িটির ভেতরে কতজন জঙ্গি থাকতে পারে সে বিষয়ে এখনও নিশ্চিত করা হয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সামাদ সায়েম। সায়েম, সবশেষ কি খবর আছে আপনার কাছে? জঙ্গিদের অবস্থান সম্পর্কে কতটুকু জানতে পারা গেছে, আর কি কি নতুন তথ্য জানতে পেরেছেন জানাবেন। আমরা আরেকবার চেষ্টা করব সায়েমের সাথে যুক্ত হওয়ার জন্য। পরবর্তীতে চলে যাচ্ছে অন্য প্রসঙ্গে। মিষ্টি আপনার হয়তো ভীষণ প্রিয়, কিন্তু কারখানায় তৈরির অবস্থা দেখে প্রিয় থাকবে তো? রাজধানী ও তার আশপাশে চরম অস্বাস্থ্যকর আর রং সোডায় বানাচ্ছে মিষ্টি। সবার পছন্দের নুডলস ও চিপস তৈরির অবস্থাও চমকে দেবে যে কাউকে। অনুসন্ধানের বাকিটা জানাবেন ফখরুল ইসলাম। মিষ্টি স্বাদে অনন্য, কাঁচের ঘরে সাজিয়ে রাখা রং বেরঙের এই মিষ্টি খেতে ইচ্ছে করবে যে কারো। কোনাপাড়ায় এই দোকানের ফিটফাট অবস্থার ভেতরটা পাক্কা সদরঘাট। স্যাঁতসেঁতে পরিবেশে ঘর্মাক্ত খোলা হাতে কারিগর বানাচ্ছে মিষ্টি, পাশেই নোংরা আবর্জনায় ভরপুর। আমরা মিষ্টি বানাই সাদা, কালো, লাল, এরপরে যে ছানা। হাতে নোংরা না, হাত আমরা পরিষ্কার আছে, এই যে আমরা নুক হাত। চমক আছে কামরাঙ্গীর চরের এই মিষ্টি কারখানায়ও। দেখে খুব সুন্দর, ফিটফাট, কারিগররা মিষ্টি ভাবছেন। অনুসন্ধানে বেরিয়ে আসে এই মিষ্টিগুলোই বানানো হয়েছে পাউডার দুধের সাথে সোডা মিশিয়ে। একটু খুঁজতে বেরিয়ে এলো বস্তা ভর্তি নিম্নমানের গুঁড়ো দুধ, সোডা ও রং। এসব দিয়েই তৈরি শখের মিষ্টি। রং না তো, রং বিভিন্ন ধরনের রং, এটা আপনি তো দেখতেই আছেন, আমি কি বলবো? রং না, এটা রং না, এটা আমরা লাগলে ব্যবহার করুন না, এটা করুন না। এই তো পাশের আরেক কারখানায় তো যাচ্ছে তাই অবস্থা, কিন্তু মালিক বেশ মাস্তান গোছের। স্যাঁতসেঁতে অন্ধকার ঘরে তৈরি করছে মিষ্টি, আছে পোকামাকড়ও। এসব নিয়ে কারখানা মালিককে প্রশ্ন করতেই চটে যান তিনি। মনে করেন যে আপনারটা সবচেয়ে ভালো, না আমারটা সবচেয়ে ভালো না, যে আপনারটা খারাপ, তাও আপনি বলতে হ্যাঁ আমারটা খারাপ। আমাদের মতো দোকানে কোনো দোকানে বিএসটি নেই। এবার গন্তব্য চিপসের কারখানায়। মাতোয়েলের গ্যাস রোডে কারখানার বাহিরে তালা ঝুলিয়ে ভেতরে কাজ চলছে। অনেক চেষ্টার পর ভেতরে ঢুকতেই চোখে পড়ে অস্বাস্থ্যকর সব ছবি। আটার সঙ্গে রং, সোডা ও হাইড্রোস মিশিয়ে চিপসের কাঁচামাল তৈরি করছে কর্মীরা। পরে তা মেশিনে দিলেই বের হচ্ছে চিপস। সেই ভেজা চিপস মেশিন থেকে গিয়ে পড়ছে মেঝেতে। এসবই আবার পাশের রুমে ধুলোবালিতে ঠাসা মেঝেতে শুকাচ্ছে। আছে পায়ের ব্যবহারও। সততা চিপস। কি বানাবো? চিপস কিভাবে কি কি দিয়ে বানাবো? এই যে ময়দা, তারপর হলো খাবার সোডা, অ্যামোনিয়া আর হলুদ কালার। একই অবস্থায় কামরাঙ্গীর চরে বানাচ্ছে নুডলস। শুকানো থেকে প্যাকেটজাত, সব ক্ষেত্রে অস্বাস্থ্যকর অবস্থায় জনপ্রিয় নুডলস। যেগুলো মানব শরীরের জন্য উপযোগী না, এই ধরনের কেমিক্যাল যদি কেউ ব্যবহার করে থাকে, এটা অবশ্যই আমাদের যে কোনো রোগের সৃষ্টি করতে পারে। আমরা তাদের বিরুদ্ধে অচিরেই শক্ত পদক্ষেপ নেব। এসব ভেজালকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি বিশেষজ্ঞদের। ফখরুল ইসলাম,
নিউজ 24 ঢাকা। প্রভাবশালী ব্যবসায়ী ও রাজনৈতিক দলের নেতাদের স্বার্থে পরিত্যক্ত এবং ঝুঁকিপূর্ণ ঘোষণার পরও ভাঙা যাচ্ছে না ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 মার্কেটের 9 ভবন। এমনকি ধসে পড়লে তার দায় নেবে না বলে সাফ জানিয়ে চিঠি চালাচালি করছে সিটি কর্পোরেশনের সম্পত্তি, রাজস্ব ও প্রকৌশল বিভাগ। বিশেষজ্ঞদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে আবারও ঘটতে পারে রানা প্লাজার মতো ট্র্যাজেডি। তালুকদার বিপ্লবের রিপোর্ট। গুলশান 2 নম্বর কাঁচা মার্কেট, বেচা বিক্রি, মার্কেটে মানুষের আনাগোনা সবকিছু স্বাভাবিক। বোঝার কোনো উপায়ই নেই এই মার্কেট পরিত্যক্ত, ঝুঁকিপূর্ণ, নেই কোনো সতর্কবার্তাও। 2012 সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 12টি মার্কেট পরিদর্শন করে প্রতিবেদন দেয় বুয়েট। 2017 সালে ঝুঁকিপূর্ণ বিষয়গুলো নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রয়াত মেয়র আনিসুল হক। সবশেষ 2019 সালের 4 এপ্রিল সুনির্দিষ্টভাবে গুলশান পাকা মার্কেট সহ 6টি মার্কেটের 9 ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। কিন্তু তার 1.5 বছর পার হলেও সবকিছু চলছে স্বাভাবিক। উল্টো মার্কেটের সামনে ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত লেখা সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছে। সরকার থেকে সাইনবোর্ডও ছিল অনেকদিন, সরকার পরিত্যক্ত এটা মার্কেট। কাস্টমার আইসা যদি দেখে এটা চলতেছে, ঢুকতে সাহস পাবে না। সিদ্ধান্ত অনুযায়ী গেল বছরই এসব মার্কেটের জড়ার জন্য অবকাঠামো বিক্রয় কিংবা অপসারণ করার কথা, কিন্তু কাজের কাজ কিছুই করেনি কর্তৃপক্ষ। উল্টো পরিত্যক্ত মার্কেটগুলো কোনো কারণে ধসে পড়লে তার দায় নেবে না বলে চিঠি চালাচালিতে ব্যস্ত সিটি কর্পোরেশনের সম্পত্তি, রাজস্ব ও প্রকৌশল বিভাগ। এরকম অনেকগুলি মার্কেট রয়েছে, কোনো মার্কেট বলতে পারবে কিনা সিটি কর্পোরেশন একটি চিঠি দিয়ে বলছে যে আপনার মার্কেটে এই সমস্যা আছে বা এটা এইভাবে। জানতে চাইলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা এসব বিষয় নিয়ে কোনো কথা বলতে রাজি হননি। আমি কিছু বলবো না, ফাইল না দেখে আমি কিছু বলবো না, আমি তো মার্কেটের নাম দিয়ে বলতে পারবো না। ঢাকা উত্তর সিটি মেয়র বলছেন, কিছু প্রভাবশালী ব্যবসায়ী ও রাজনৈতিক দলের নেতাদের স্বার্থেই এসব মার্কেট অপসারণ এখন পর্যন্ত সম্ভব হয়নি। এখানে অনেকে জড়িত এবং দেখা যাচ্ছে জারির স্বার্থ থেকে তারা কেউ তাদের স্বার্থ বিসর্জন দিতে চায় না। দ্রুত ব্যবস্থা না নিলে আবার রানা প্লাজার ট্র্যাজেডির মতো ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব। পরিত্যক্ত ঘোষণা করা সত্ত্বেও ভবনগুলোকে অপসারণে এখনো গড়িমসি বা গাফিলতি করা হচ্ছে। রানা প্লাজার ঘটনার পরেও যদি জাতির শিক্ষা না হয়, তবে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির মধ্যে দিয়ে সেই শিক্ষাকে গণশিক্ষা বা সাধারণ শিক্ষায় পরিণত করতে হবে। পরিত্যক্ত মার্কেটগুলো ভেঙে বহুতল মার্কেট নির্মাণের অর্থ সংগ্রহের জন্য শেয়ার বাজারে বন্ড ছাড়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন উত্তর সিটি মেয়র। তালুকদার বিপ্লব, নিউজ 24 ঢাকা। এর আগে যেমনটা জানাচ্ছিলাম, সিরাজগঞ্জের জঙ্গি আস্তানা প্রসঙ্গে যাব আরেকবার। আগে যেমনটি জানিয়েছি, এই জঙ্গি আস্তানার সন্দেহে সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি বাড়ি ঘিরে রেখেছে। আমরা বিস্তারিত জানার জন্য আমাদের সহকর্মী আব্দুস সামাদ সায়েমের সাথে আরেকবার যুক্ত হচ্ছি। সায়েম, আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? জঙ্গি আস্তানায় ঘিরে রেখেছে র্যাব, কি কি দেখতে পাচ্ছেন? নতুন কোনো তথ্য আছে কিনা? ধন্যবাদ আফসার, আপনাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে যে তথ্যটা আমরা পেয়েছি সেটি হলো যে একটি 3 শেড বিল্ডিং বাড়ি, সেই বাড়িটির চারপাশে র্যাব সদস্য ঘিরে রেখেছে এবং তাদের সাথে যে ভিতরে জঙ্গি রয়েছে তাদের কিন্তু ফায়ারিং হচ্ছে, এই তথ্যটা কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আরও জানতে পেরেছি যে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এই অভিযান হয়তো বা শেষ হবে এবং যারা অভিযান পরিচালনা করছে র্যাবের শীর্ষ কর্মকর্তারা তারা একটি প্রেস ব্রিফিং করবে। এর আগে আপনাকে আরও জানিয়ে রাখি যে র্যাব এর যে একটি গোয়েন্দা চৌকস দল হচ্ছে, সেই গোয়েন্দা দল কিন্তু আসলে ভোর রাত থেকে কিন্তু এই শাহজাদপুর উপজেলার উকিলপাড়া একটি বাড়ি ঘিরে রাখে এবং তারপরে কিন্তু তারা থেমে থেমে অভিযান চালায় এবং প্রায় 2 থেকে 3 ঘন্টা পর তারা ওই বাড়িতে প্রবেশ করতে পেরেছে বলে আমরা জেনেছি। তবে ওই বাড়িতে কি পেয়েছে এবং কতজন জঙ্গি সদস্য আছে তা কিন্তু এখনো আমরা জানতে পারিনি।
এছাড়া র্যাব যেটা জানিয়েছে যে তারা আসলে কোনো কর্মকর্তাই মুখ খুলবে না এবং প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তারা কিন্তু সংবাদকর্মীদের বিষয়টি তুলে ধরবে। আর এদিকে এই যে অভিযান, এই অভিযানের কারণে কিন্তু শাহজাদপুরের উকিলপাড়ার ভিতরে প্রবেশের যে পথ রয়েছে সেই পথগুলো বন্ধ করা রয়েছে এবং স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তাদেরকে কিন্তু বাসা থেকে বের হতে দেওয়া হচ্ছে না। এক ধরনের কিন্তু মানুষের মধ্যে যেমন আতঙ্ক রয়েছে তেমনি কিন্তু আসলে উৎসুক যারা জনতা তাদের মধ্যে কিন্তু ভিড় রয়েছে। তবে স্থানীয়ভাবে আমরা যেটা জানতে পেরেছি যে বাড়িটি ঘিরে রাখা হয়েছে সেটি কিন্তু একজন শিক্ষকের বাসা এবং এই বাসাটিতে কিন্তু আসলে বগুড়া থেকে দুজন লোক কিন্তু আসলে প্রায় 2.5 মাস আগে এখানে ভাড়া নিয়েছিল। এটা কিন্তু আসলে স্থানীয়দের মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং এদের কিন্তু আসলে গোয়েন্দা জালে ধরা পড়ে। এখানে কিন্তু আমরা যেটা জেনে পেরেছি সিরাজগঞ্জ র্যাবের ভারপ্রাপ্ত আব্দুল গাফফার এবং গোয়েন্দা ইউনিট প্রধান সহ বিভিন্ন র্যাবের কর্মকর্তারা অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। কখন নাগাদ যে অভিযান শেষ হবে সেটা কিন্তু আসলে তারা বলছে না যে অভিযান শেষেই তারা কিন্তু আসলে মুখ শাহজাদপুর কিন্তু আসলে কিন্তু একটু শান্ত উপজেলা, যে কারণে হয়তোবা এই এলাকাকে এই জঙ্গিরা আসলে বেছে নিয়েছে। বিগত আন্দোলন সংগ্রাম কিন্তু এখানে তেমন কোনো মানে সংঘাত বা সহিংসতা এগুলো কিন্তু হয়নি, যে কারণে এই এলাকাটাকে হয়তোবা জঙ্গি যারা রয়েছে তারা একটু নিরাপদ মনে করে বেছে নিয়েছে বলে কিন্তু আসলে এই যে যারা স্থানীয় বাসিন্দা তারা কিন্তু মনে করছে। আমি একজন স্থানীয় বাসিন্দা যে আছে তার সাথে একটু কথা বলবো। আচ্ছা, আপনার বাসাকে তো এখানে আমরা ভাড়া থাকি, এখানে পাশে এলাকায় ভাড়া থাকি। আচ্ছা, এই এলাকার কি অবস্থা আপনারা কতটুকু জানতে পেরেছেন? আমরা রাত্রে থেকে এখানে প্রশাসনের লোকের আনাগোনা দেখতেছি। পরবর্তীতে আমি ভোরবেলা বের হওয়ার পর দেখি এখানে র্যাব বসা আছেন। হ্যান্ড মাইক দিয়ে বারবার সতর্ক করতেছিল যে আপনারা কেউ বাইরে বের হবেন না, বাইরে বের হবেন না, এখানে অভিযান চলছে, আপনারা কেউ এখানে বাইরে হবেন না, এবং আতঙ্কের কিছু নেই। কিন্তু তারপরে ভোরের থেকে ধীরে ধীরে আমরা মোবাইলে ফেসবুকে দেখলাম, দেখার পর তো লোকজন উৎসুক লোকজন জনতার ভিড় আসছে, কিন্তু এখানে কাউরে ঢুকতে দিচ্ছে না। আমরা বাড়ি থেকে বেরোতে পারতেছি না, এখানে আমরা অবস্থান নিতেছি কি হয় দেখার জন্য। আপনার কোনো গোলাগুলি বা কোনো কিছু? রাত্রে একটা শব্দ শুনছি, কিন্তু আমলে নিনি। আচ্ছা, আপনার বাসা কি এখানে? না, আমাদের বাসা একটু পাশে। আপনার বাসা কি এখানে? পাশাপাশি। আচ্ছা, আপনার কতটুকু জানেন এই বিষয়ে? আমি সকালে শুনেছি। আপনি কতটুকু জানেন এই বিষয়টা? আপনি কতটুকু জানেন? না, এই বিষয়টা জানার ধরে মানে সকালে আসার পর দেখি প্রশাসনের লোকজন আসছে এখানে আসার পরে মানে সবাইকে বাইকিং করে দিয়েছে, কেউ মানে বাড়ি থেকে বের হয় না। আর রাত্রেবেলা বোধ হয় একটা গুলি শব্দ শোনা গেছে, কি কিসের শব্দ, গুলি শব্দ কি কিসের এটা কেউ জানে না। এই শাহজাদপুর তো আসলে একটা শান্ত এলাকা, আসলে এই জঙ্গির আস্তানা গড়ে উঠেছে। এটা আসলে কিভাবে? এটা আমরা কখনো আশা করিনি, এটা এখন আমাদের বিশ্বাস হচ্ছে না। আমি বলি যতটুকু জানতে পেরেছি আমরা, সেটা হচ্ছে এই আমাদের এখানে মামুন নামে এক ভদ্রলোক আছেন, ওনার ভাইয়ের বাড়ি তত্ত্বাবধানে উনি থাকেন, কিন্তু ওখানে ভাড়ার নিচে 2টা ছেলে, যতটুকু ওদের জন্য মুখে শুনলাম, ভাড়ার নিচে ছেলে 2টা এখানকার লোকাল না, তারা বাড়ি নাকি সাথিয়া এবং তারাই কিন্তু এখানে স্থানীয়, তারা নাকি স্থানীয় নয়। আমরা তো এখানে শাহজাদপুর তো শান্তিময় এলাকা বলতেছি। এই যে শাহজাদপুরে যে এই জঙ্গির যে এই বিষয়টা আসলে আপনার মধ্যে কোনো উদ্বেগ বা কোনো কিছু কাজ করছে কিনা? অবশ্যই না, আমরা অবশ্যই এই বিষয়ে আমরা অগ্নিয়, কারণ আমরা শাহজাদপুরে শান্তিপ্রিয় মানুষ। শাহজাদপুরে আমরা কখনো বিশৃঙ্খলা দেখিনি বা ঘটেও নাই। এইরকম যে একটা জঙ্গি আস্তানা যে ঘটলো, এটা আমাদের শাহজাদপুরের জন্য একটা লজ্জাজনক ঘটনা। আমরা চাই এটার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এটার তথ্য উন্মোচন হোক এবং আমরা শাহজাদপুরের বাসী যাতে সুখে শান্তিতে থাকতে পারি, এইটাই আমাদের কামনা। এই যে ঘটনাটা ঘটলো, এরপর আপনারা প্রশাসনের কি পদক্ষেপ চান? এরপর আমরা প্রশাসন সচেতন থাকবে, প্রশাসন যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার দিকে নজর দেবে। হ্যাঁ, আপনি শুনছিলেন যে আসলে এই যে শাহজাদপুরের যারা মানুষ তারা আসলে শান্তিপ্রিয়, এখানে কিন্তু আসলে নিরিবিলি পরিবেশ থাকার কারণেই কিন্তু আসলে এই হয়েছে বলে আপনার এই মানে জঙ্গি আস্তানা করছে বলে অনেকে মনে হচ্ছে। আমি একজন পুলিশ কর্মকর্তা যে রয়েছে তার সাথে একটু কথা বলি। আচ্ছা, আপনি এখানে কখন এসেছেন এবং কতটুকু কি জানতে পেরেছেন? আমরা ভোর থেকে আসছি, এখানে র্যাবের অভিযান চলছে, পাশাপাশি আমরা র্যাবকে সহযোগিতা করার জন্য এখানে আছি।
আর যে যেখানে অভিযান চলছে সেই এলাকাটা আমরা বেষ্টনী করে রেখেছি। এখনো বিস্তারিত জানা যায়নি, কিছুক্ষণ পরে এটার ব্যাপারে বিস্তারিত জানা যাবে। এই যে শাহজাদপুরে যে এই ধরনের ঘটনা ঘটলো, এই আপনারা তো লোকাল থানার দায়িত্ব পালন করছেন, এই বিষয়ে কি আপনারা আগে কোনো তথ্য বা ইনফরমেশন আপনারা পেয়েছিলেন কিনা? না, এইটা তথ্যটা হলো র্যাবের তথ্য, আমাদের না, এটা র্যাবের তথ্য ছিল। র্যাব আগে থেকে রেকি করে রেখেছে এবং সেই মোতাবেক তারা আজকে অভিযানে। স্থানীয়দের মধ্যে যে একটা উদ্বেগ যে আসলে এই শাহজাদপুরের মতো জায়গায় এরকম জঙ্গি আস্তানা সন্ধান তারা ভাবতেই পারছে না। তারা বলছে প্রশাসন যদি আরো তৎপর হতো এরকম ঘটনা বা এরকম জঙ্গির আস্তানা হতো না, বা কেউ বাসা ভাড়া নিয়ে যে তাদের যে তথ্য, সেই তথ্যগুলা কি আপনারা সংগ্রহ করছেন কিনা? তৎপরতা আছে, আগে থেকে তৎপরতা আছে এবং তৎপরতা ভবিষ্যতে থাকবে। তবে এটা যে র্যাবের অভিযানটা চলছে, এটা অভিযানটা পরে এটা বিস্তারিতভাবে আমরা আপনাদেরকে তথ্য দিতে পারবো, জানাতে পারবো। তবে এখনই বিস্তারিত জানানো সম্ভব না। আমি বলতে চাচ্ছি যে এই যে শাহজাদপুরে যারা বাসা ভাড়া নাই, সেই বাসা ভাড়া আলাদা তথ্য আপনারা সংগ্রহ? হ্যাঁ, আমাদের তথ্য নিয়মিতভাবে তথ্য সংগ্রহ করা হয় এবং সেই ফর্মের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয় এবং সেগুলো সংরক্ষণ করা হয়। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আসলে এই যে শাহজাদপুরের মতো জায়গায় এই ঘটনা ঘটা বা জঙ্গি আসার সন্দেহ হয়, কিন্তু শাহজাদপুরের বাসের মধ্যে যেমন উদ্বেগ তেমনি কিন্তু আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা কিন্তু বলছে যে প্রশাসন যদি আসলে যারা বাইরে থেকে সে বাসা ভাড়া নিয়ে থাকে তাদের যদি সঠিক তথ্য, তাদের যদি আসলে কার্যক্রমের উপরে পর্যবেক্ষণ রাখতো, তাহলে হয়তো বা এই। স্যার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সহকর্মী সায়েম সিরাজগঞ্জে এখন অবস্থান করছেন, সেখানে একটি বাড়ি ঘিরে র্যাব অভিযান চালাচ্ছে। জঙ্গি সন্দেহে বেশ কিছু লোক বলা হচ্ছে ভিতরে আছেন। সায়েম সেখানে আছেন, আমরা পরবর্তীতে আবারও প্রয়োজন হলে সায়েমের সাথে যুক্ত হব। চলে যাচ্ছে অন্য প্রসঙ্গে। জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিতে বিশ্ব নেতৃত্বকে কার্বন নিঃসরণ কমাতে সাহসী ভূমিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাতে হাই লেভেল প্যানেল ক্লোজিং সেশন অব দ্য UNFCCC রেস টু জিরো ডায়ালগ শীর্ষক অনুষ্ঠানে ভিডিও বার্তায় দেয়া এক বক্তব্যে এই আহ্বান জানান তিনি। এবছর কোভিড-19 মহামারীর মধ্যে বাংলাদেশ দুটি ঘূর্ণিঝড়ের পাশাপাশি দীর্ঘমেয়াদী বন্যার মুখোমুখি হয়েছে, যাতে ফসল ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রসঙ্গ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে প্রকৃতিতে যে পরিবর্তন ঘটেছে তার কারণেই এগুলো হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, কালকে নয় আজকেই ধরিত্রীকে বাঁচাতে পদক্ষেপ নেওয়ার সময়। To save life and precious resources, the global leadership must take bold decisions to reduce carbon emission. In this important year, we have decided to launch a program to develop a national Mujib Climate Prosperity Plan to help mobilize resources for the implementation of a new pathway to secure our common future. The time to take action to save the planet is not tomorrow, it is today. We call for the promised $100 billion per year to support adaptation and mitigation activities. আর কয়েক সপ্তাহের মধ্যেই মার্কিন অনুমোদন পেয়ে সরবরাহের জন্য প্রস্তুত হবে ফাইজার ও মডার্নার করোনা ভ্যাকসিন। এর মধ্যে তাপমাত্রা সংবেদনশীল টিকাগুলো সতর্কতার সাথে পরিবহনের চ্যালেঞ্জের প্রস্তুতি শুরু করেছে এয়ার ফ্রান্স এয়ারলাইন্স। এদিকে অক্সফোর্ডের টিকাটি বয়স্কদের শরীরে ব্যাপকভাবে কার্যকর হয়েছে বলে দাবি করছে অ্যাস্ট্রাজেনেকা। তবে কার্যকর বস্তু হলেও শুধু টিকা দিয়ে এই অতিমারী সমাধান আসবে না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। 95% সফলতার পর এখন শুধু মার্কিন অনুমোদনের অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্রের ফাইজার ও মডার্নার করোনা ভ্যাকসিন। আর চূড়ান্ত অনুমোদন পাওয়ার 24 ঘন্টার মধ্যেই
যুক্তরাষ্ট্রের রাজ্য এবং অঞ্চলগুলো ভ্যাকসিন বিতরণ শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। জার্মান কোম্পানি বায়োএনটেকের প্রধান নির্বাহী উগুর শাহিন বলেন, সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের দ্বিতীয়ার্ধেই পাওয়া যাবে অনুমোদন, আর বিতরণ শুরু হতে পারে বড়দিনের আগেই। তবে অনুমোদনের সবুজ সংকেতের অপেক্ষায় নেই এয়ার ফ্রান্স এয়ারলাইন্স। বেশ কয়েকটি বিমান সংস্থার মতো তাদের উপরেও রয়েছে লাখ লাখ ডোজ ভ্যাকসিন বিশ্বের বিভিন্ন প্রান্তে সরবরাহের দায়িত্ব। আর সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে এখন থেকেই তারা প্রস্তুত করছে নিজেদের। তৃতীয় পর্যায়ের ট্রায়ালে ব্রিটেনের অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনটি 60 থেকে 70 বছর বয়সীদের ক্ষেত্রে শক্ত প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করতে সক্ষম হওয়ার দাবি করছে ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা। তবে শুধুমাত্র ভ্যাকসিনের মাধ্যমেই সমাধান আসবে এই মহামারীর, এমনটা মনে করে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা। টিকা একটি দরকারি বস্তু হলেও ভাইরাসটি মোকাবেলায় বাধ্যতামূলকভাবেই স্বাস্থ্যবিধি মেনে যেতে হবে বলে জানিয়েছে WHO। নিবির আমিন, নিউজ 24। 3 মাসের জন্য দায়িত্ব নিয়ে 7 বছর পার করল চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটি। এর মধ্যে 3 ভাগে বিভক্ত হয়ে পড়েছে এই সহযোগী সংগঠনটি। কোন্দল চরমে ওঠায় এবার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানও হয়েছে 3টি। ঠিক সময়ে কমিটি করতে না পারার কারণ হিসেবে চট্টগ্রাম আওয়ামী লীগের মতপার্থক্যকেই দুষছেন নেতারা। কেন্দ্রের হস্তক্ষেপে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ যুবলীগ চান নেতারা। চট্টগ্রাম থেকে শেখ জায়েদের রিপোর্ট। একটি পূর্ণাঙ্গ কমিটি করতে 2013 সালে 3 মাসের জন্য করা হয় চট্টগ্রাম মহানগর যুবলীগের 101 সদস্যের আহ্বায়ক কমিটি। এরপর পার হয়ে গেছে 7 বছর। কমিটি হওয়া তো দূরের কথা, উল্টো 3টি গ্রুপের জন্ম হয়েছে আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনে। মহানগর যুবলীগের 48তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনও হয় 3 ভাগে। দলের সাধারণ সম্পাদক হয়ে যাবে, তাদের মধ্যে এই দ্বিধাদ্বন্দ্বের কারণে অনেকে একজন একাই আওয়ামী লীগের সাথে প্রোগ্রাম করছে, আবার 4 জন মিলে আলাদা প্রোগ্রাম করছে। আমাদের কমিটি 7 বছর হয়েছে, তা আমরা অনেকেই আমরা এখন মূল সংগঠন করব সেটা ভাবছি। গ্রুপিং তারা কিন্তু এখন একসাথে কাজ করতে পারছে না। তাদের আহ্বায়ক যুগ্ম আহ্বায়কের মধ্যে অনেক বিশাল একটা ব্যবধান হয়ে গেছে। পৃথক কর্মসূচি আমরা করছি। আমাদের মুরব্বী সংগঠন এবং মুরব্বী নেতৃবৃন্দ এগুলো অবহিত আছেন আমাদের এই সকল ব্যাপারগুলো। কোন্দলকে নেতৃত্বের প্রতিযোগিতা আখ্যা দিয়ে এবং নিজের ব্যর্থতার দায় স্বীকার করে বর্তমান আহ্বায়ক বলছেন সংগঠন নিয়ে সামনের দিকে এগোতে চান তারা। যুবলীগের ভেতরের প্রতিযোগিতার চেয়েও আওয়ামী লীগে যাওয়ার যে একটা প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার প্রভাবটা এখানে বেশি। কোনো বিষয়কে স্পেসিফিক করতে চাই না, যে কোনো কারণেই হোক এই সময় তো পার করেছি আমরা, যেটুকু পার হয়েছে হয়েছে। আমরা চাই ভবিষ্যৎটা আরো সুন্দর হোক। সংগঠনের আগামী নেতৃত্বে ক্লিন ইমেজের প্রতিনিধি চান নেতারা। ঐক্যবদ্ধ যুবলীগ চাই, সেজন্য আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি। তো যাদেরকে নেতৃত্ব দেওয়া হয় তারা যাতে অনুসারী রূপে কাজ না করে, তারা যাতে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে কাজ করে। এই যে বিশৃঙ্খলা চট্টগ্রামে 3 মাসের কমিটি 8 বছর, এই দিকে ওনারা নজর দিবেন। আশা করি একটি সুন্দর কমিটি আগামীতে আমরা পাবো। যুবলীগের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে চট্টগ্রাম মহানগর যুবলীগের সক্রিয় কোনো নেতা স্থান পাননি বলেও দাবি কর্মীদের। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। খুলনায় তৃণমূলের দলকে গতিশীল করার জন্য মাঠে নেমেছে জাতীয় পার্টি। দলের গতি ফেরাতে 51 সদস্যের মহানগর সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়েছে। নেতাকর্মীরা বলছেন, কাউন্সিলের মাধ্যমে তৃণমূলের শক্তিশালী কমিটি গঠন করতে পারলে সাংগঠনিক ভিত মজবুত করা সম্ভব হবে। শামসুজ্জামান শাহিনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। 2018 সালে খুলনা সিটি নির্বাচনে প্রার্থীর মনোনয়ন নিয়ে জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। মহানগর কমিটির অধিকাংশ সিনিয়র নেতা স্বেচ্ছায় দল থেকে অব্যাহতি নেন। সিনিয়র সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক সহ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেন। এরপর দলের সাংগঠনিক ভিত মজবুত করতে কয়েক দফা উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। তবে তৃণমূলে দলকে গতিশীল করার জন্য ওইসব পদত্যাগী নেতাদের দলে ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে। দলের প্রবীণ নেতা অ্যাডভোকেট মঞ্জুরুল আলমকে আহ্বায়ক করে 51 সদস্যের সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়েছে। একই সাথে দল গোছাতে দিবসভিত্তিক কর্মসূচি ও অঙ্গ সংগঠনের সম্মেলন সহ সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করেছে জাতীয় পার্টি। পরিবাহী যারা আছে রাষ্ট্রীয় কমিটি সেইভাবে নির্দেশ সেইভাবে দেওয়া হচ্ছে আর কি, এবং এতে কিছু কর্মচাঞ্চল্য বেড়েছে ঠিকই, এবং অনেক আগ্রহ পাওয়া যাচ্ছে লোকের, এবং যাদের দল ছেড়েছিল সে বিএনপির যা কাজে হোক তা আবার আগ্রহ প্রকাশ করছে দলে ফিরে আসার।
নেতাকর্মীদের অভিযোগ, আহ্বায়ক কমিটিতে বিতর্কিত নেতা ও থানা কমিটির নামে পকেট কমিটি গঠন করা হয়েছে। খুলনায় একক ক্ষমতা ধরে রাখতে দলের মধ্যে ষড়যন্ত্র চলছে। একটানা একটা থানার কমিটি হয়, কিন্তু সেই কমিটি যারা এতদিন আমাদের সঙ্গে আছে তাদের কোথাও নাম নেই। যাকে নেতৃত্ব দেব তাদের নাম যদি ওই নেতাকর্মীদের মাঝে যদি আমরা বলতে পারতাম তাহলে মনে হয় এই ক্ষোভটা থাকতো না। তবে অতীতের ব্যর্থতাকে কাটিয়ে তৃণমূলে দলকে শক্তিশালী করার কথা জানালেন সিনিয়র এই নেতা। নেতার নেতৃত্ব যদি সঠিকভাবে না দিতে পারে তো সংগঠন টেকবে না। সঠিক নেতৃত্ব অভাব ছিল বিধায় আজকে সংগঠনের অবস্থাই হয়েছে। খুলনায় আবারও সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে জাতীয় পার্টি রাজনীতিতে ঘুরে দাঁড়াবে এমন প্রত্যাশা নেতাকর্মীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশ ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার অন্যতম চালিকা শক্তিই হতে পারে দুদেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ। বৃহস্পতিবার বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এমন অভিমত দেন ঢাকার ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে কার্যকরী ভূমিকা রাখবে ভারত। এ সময় ভারতের সাথে বন্ধুত্ব ও শান্তিপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনবির। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। বৃহস্পতিবার দুপুরে দেশের সবচেয়ে বড় মিডিয়া প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড পরিদর্শনে আসেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। তাকে স্বাগত জানান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আনুষ্ঠানিক সম্মাননা স্মারক বিনিময় শেষে মতবিনিময় সভায় অংশ নেন ভারতীয় হাই কমিশনার। সভা সঞ্চালনা করেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ 24-এর সিইও নঈম নিজাম। এদিন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার অবদান স্মরণ করেন তিনি। Her contribution for 1971 we always remembering, we always salute to her. মতবিনিময়কালে ভারতীয় হাই কমিশনার বলেন, বাংলাদেশ ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নেওয়ার অন্যতম ক্ষেত্র হতে পারে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ। Business opportunity should be the big driver of our partnership, because long term friendship is great, but friendship buttressed by getting rich together is even better. এ সময় প্রতিবেশী ভারতের সাথে বন্ধুত্ব ও শান্তিপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন বসুন্ধরা ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভির। We will work together as good neighbors and prospective neighbors, and we want a peaceful neighbor. পরে নিউজ 24 টেলিভিশন পরিদর্শনে আসেন ভারতীয় হাই কমিশনার। একান্ত সাক্ষাৎকারে বিক্রম দোরাইস্বামী বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে ভারত কার্যকরী ভূমিকাই রাখতে চায়। We will do our best as effectively, and we believe effectively means to do it in a way that persuades and helps resolve the problem. So that we will continue to do. ডিসেম্বরে অনুষ্ঠিতব্য ভার্চুয়াল বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়েই আলোচনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জানান ভারতীয় হাই কমিশনার। Essentially, we will discuss everything that both sides want to discuss, but the most important thing we will discuss is how to take our partnership further forward in the 50th anniversary of Bangladesh's liberation. কোভিড-19 ভ্যাকসিন বাজারে এলে তা ভারতের মতো একই দামে বাংলাদেশের মানুষও পাবে বলে জানান বিক্রম দোরাইস্বামী। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। এখনো আলোর মুখ দেখেনি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ প্রকল্প। এই মহাসড়কের প্রধান অন্তরায় অসংখ্য বাঁক, মৃত্যু ফাঁদে পরিণত হওয়া বাঁকগুলো কাটিয়ে কিভাবে এটিকে গতিশীল করা যায় তা নিয়েই চলতি বছরের প্রথম দিকে শুরু হয় বুয়েটের সমীক্ষা। তবে 9 মাসেও সমীক্ষা শেষ না হওয়ায় কাজ শুরু হয়নি 4 লেন প্রকল্পের। এতে হতাশ সুশীল সমাজের প্রতিনিধিরা। নয়ন বড়ুয়া জয়ের তথ্য চিত্রে, ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দৈর্ঘ্য 155 কিলোমিটার। 2 লেনের মহাসড়কটি মাত্র 24 ফুটের। এই মহাসড়কে রয়েছে অসংখ্য বাঁক, এক একটি বাঁক যেন মৃত্যু ফাঁদ। একটু অসতর্ক হলেই ঘটে দুর্ঘটনা। দুর্ঘটনা এড়াতে গেল 2017 সালের 6 মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে এই মহাসড়কটি 4 লেনে উন্নীত করার ঘোষণা দেন। এরই প্রেক্ষিতে প্রকল্প তৈরি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এই মহাসড়কের বাঁকগুলো সরিয়ে রাস্তাটিকে গতিশীল করার ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে সমীক্ষা করছে বুয়েটের বিশেষজ্ঞ দল। তবে 9 মাসেও বুয়েটের সমীক্ষা শেষ না হওয়ায় কাজ শুরু হয়নি এ 4 লেন প্রকল্পের
গ্রুপের। এই সড়কটা আমরা 2017 সালে 12,000 কোটি টাকার একটা প্রকল্প দিয়েছিলাম 4 লেন করার জন্য। আমাদের পিপিপি অথরিটি এটা বুয়েটকে ট্রানজেকশনারি অ্যাডভাইজার নিয়োগ করছেন, ওই গবেষণার কাজটা চলতেছে। 4 লেন প্রকল্পের দ্রুত বাস্তবায়ন চান সুশীল সমাজের প্রতিনিধিরা। আধুনিক রোড করার ক্ষেত্রে যে নিয়ম পরিকল্পনা সেটা এভাবে করে 4 লেনটা করার জন্য, এটা অতি সত্বর কাজ শুরু করার জন্য আমরা নাগরিকদের পক্ষ থেকে দাবি জানাচ্ছি। যাত্রী এবং চালকরা বলছেন পুরো কক্সবাজার সড়ক 4 লেনে উন্নতিকরণ করা হলে কমবে দুর্ঘটনা। এছাড়া 2 ঘন্টায় যাওয়া যাবে চট্টগ্রাম থেকে কক্সবাজারে। আমাদের আসা যাওয়া খুব কষ্ট হয়, এখন যদি রোডটা যদি সংস্কার হয় আমাদের আসা যাওয়াটা সুবিধা হয়। 4 লেন হলে আমাদের নিরাপত্তা হবে, যাত্রীরও নিরাপত্তা হবে। হাইওয়ে পুলিশের তথ্য মতে চলতি বছরের নভেম্বরের 18 তারিখ পর্যন্ত চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা ঘটেছে 100-রও বেশি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নগর নিরাপত্তায় তৈরি হচ্ছে তরুণদের ডিজিটাল ডাটাবেজ। বসছে নগরীর 500 স্পটে ক্লোজ সার্কিট ক্যামেরা। পুরো নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এমন উদ্যোগ, এই উদ্যোগকে ইতিবাচক বলছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। অপরাধ ও বিপদগামী হওয়া ঠেকাতে পুলিশ রাজশাহী নগরের কিশোরদের ডিজিটাল তথ্য ভান্ডার তৈরি করছে। কিশোরদের কর্মকাণ্ডে নজরদারি, একবার আটক হওয়ার পর নতুন কোনো অপরাধে জড়ালে সহজেই খুঁজে বের করা যাবে তথ্য ভান্ডারের সাহায্যে। আমি একটা ডাটাবেস তৈরি করেছি ভবিষ্যতের জন্য, তাদের মোবাইল নাম্বার, তাদের পিতার নাম্বার এবং সবকিছু তাদের ঠিকানা ওই ডাটাবেসের মধ্যে থাকবে। অপরাধী শনাক্তে নগরীতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসিয়েছিল সিটি কর্পোরেশন। বছর না ঘুরতেই সেগুলো অকেজো হয়ে যায়, মনিটরিং ব্যবস্থাও ভেঙে পড়ে। এবার পুরো নগরী জুড়ে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর পাশাপাশি 24 ঘন্টা মনিটরিং এর উদ্যোগ নিয়েছে আরএমপি। প্রায় 500টা পয়েন্টে আমরা সিসিটিভি ক্যামেরা আমরা বসাবো, যাতে করে আমরা সিসিটিভির মাধ্যমে পুরো আরএমপির রাজশাহী মেট্রোপলিটন যত জুরিডিকশন আছে এই জুরিডিকশনকে আমরা কভার করব। কিশোরদের ডিজিটাল তথ্য ভান্ডার ও ক্লোজ সার্কিট ক্যামেরা অপরাধ প্রবণতা কমাতে ভূমিকা রাখবে বলে মনে করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। রাষ্ট্রীয় নিরাপত্তা, জনগণের নিরাপত্তা এবং ক্রাইম কন্ট্রোল করার জন্য সময় উপযোগী এবং যুগান্তকারী একটি পদক্ষেপ। এটা অবশ্যই একটা কার্যকর উদ্যোগ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি মনে করি অবশ্যই এতে অনেক উন্নতি ঘটবে। সব ধরনের অপরাধ প্রবণতা কমাতে পুলিশের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। নাগরিকদেরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন আরএমপি কমিশনার। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। ভরা মৌসুমেও জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত রূপালী ইলিশ। এ কারণে বরিশালের মোকামে ইলিশের সরবরাহ কম। ব্যবসায়ীরা জানান, সাধারণত এই সময়ে মোকামে প্রতিদিন 2000 থেকে 5000 মন ইলিশ আসলেও গেল 2 দিনে এসেছে 200 মনেরও কম। চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় বাজারের ইলিশের দরও বেশ চড়া আছে। 1 কেজির ইলিশ পাইকারিতে বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা দরে। তবে নদী ও সাগরের অন্যান্য মাছে সয়লাব বাজার। রাহাত খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে গেল 5 নভেম্বর থেকে নদ নদী ও সাগরে ইলিশ ধরা শুরু করেছেন জেলেরা। তবে জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। এ কারণেই বরিশালের পোর্ট রোডের মোকাম অনেকটাই ইলিশ শূন্য। ব্যবসায়ীরা জানান, ভরা মৌসুমে এই মোকামে প্রতিদিন 2000 থেকে 5000 মন ইলিশ আসলেও গেল 2 দিনে এসেছে 200 মনেরও কম। এ কারণে দরও বেশ চড়া। 1 কেজি ইলিশ বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা দরে। মাছটা কম হইতেছে, মাছ কম হওয়ার গতিকে দামটা একটু চড়া বেশি। ভরা মৌসুমে যা আছে তা আসে না, কম আসে। তবে দেশীয় ও সাগরের বিভিন্ন মাছে ভরপুর পোর্ট রোডের মোকাম। বিশেষ করে তেঁতুলিয়া ও চন্দ্রমোহন নদীর বড় সাইজের পাঙ্গাস দৃষ্টি কাটছে ক্রেতাদের। পাঙ্গাস মাছ, আইরি মাছ এগুলোর দাম অনেক কম। সামুদ্রিক মাছ আছে, আমাদের স্থানীয় যে জিয়াল মাছ আছে, এই মাছের সরবরাহ খুব বেশি। প্রতি কেজি পাঙ্গাস বিক্রি হচ্ছে 450 থেকে 500 টাকা দরে। এছাড়া সামুদ্রিক জাভা কই 300 টাকা, চিতল 120 টাকা, রূপচাঁদা 600 থেকে 650 টাকা দরে বিক্রি হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নড়াইলের সাদাতের বিশ্বজয়ের গল্প জানিয়ে শেষ করছি এখনকার আয়োজন। নড়াইলের চিত্রা নদীর পাড় থেকে নেদারল্যান্ডস, এরপর সারা বিশ্ব, সবখানেই এখন 17 বছর বয়সী সাদাতের
জয় জয়কার। সারা বিশ্ব যেখানে সাইবার অপরাধ দমনে হিমশিম খাচ্ছে, সেখানে সাদাত প্রযুক্তির ব্যবহার করে তা সমাধান করছে সহজেই, যে কারণে শিশু শান্তি পুরস্কার প্রাপ্ত প্রথম বাংলাদেশি সে। সাদাতের সাথে আলাপচারিতায় বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। শিশুদের নোবেল পুরস্কার খ্যাত চিলড্রেন পিস পুরস্কার প্রাপ্ত বাংলাদেশের সাদাত রহমান। বয়স মাত্র ১৭ বছর, নড়াইলে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সে। সাইবার বুলিং ও সাইবার ক্রাইম থেকে শিশুদের রক্ষায় তার কার্যক্রম শুরু করে ২০১৯ সাল থেকে। সাদাত জানায় কিভাবে এই পরিকল্পনা। পিরোজপুরে একটা মেয়ে সুইসাইড করলো, তখন আমি দেখলাম যে আসলে কেন সুইসাইডগুলো করলো, এটার কারণ কি কি ছিল, এটা আমি বের করলাম এবং এটার কি কি সমাধান হইতে পারে এটা আমি বের করলাম। এবং আইডিয়াটা বের করার পরে আমি ভাবলাম যে না, এটা এইভাবে সমাধান করা যেতে পারে। এই পুরস্কারের সাথে সাদাত পেয়েছে ১ লাখ ইউরো। ভবিষ্যতে শিশু কিশোরদের নিরাপদ ইন্টারনেট নিশ্চিতে দেশব্যাপী কাজ করার ইচ্ছে তার। আমরা একটা ডিজিটাল বাংলাদেশ এবং নিরাপদ, এখানে ডিজিটাল বাংলাদেশের কিশোর কিশোর যে ইন্টারনেটের নিরাপদ এইটা নিশ্চিত করতে চাই এবং ৬৪ জেলায় এই সাইবার টিন্সের এই ইনিশিয়েটিভটাকে বাস্তবায়ন করতে চাই। তার জন্য আমরা গর্বিত এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহযোগিতা আমরা সাদাতের পাশে থেকে করব। প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে বিশ্বব্যাপী যে হারে সাইবার অপরাধ বৃদ্ধি পাচ্ছে, তা থেকে আগামী প্রজন্মের শিশুদের রক্ষায় নিরাপদ ইন্টারনেট নিশ্চিতের উপর জোর দিচ্ছে সাদাত। সাদাত বলছে তার মতো দেশে এরকম অসংখ্য শিশু কিশোর রয়েছে যারা তথ্য প্রযুক্তির কল্যাণে বদলে দিতে পারে এই বাংলাদেশকে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে শুধুমাত্র প্রয়োজন সরকারি এবং বেসরকারি খাতে তাদের প্রতি উৎসাহ এবং প্রণোদনা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এই ছিল বিরতিহীন সংবাদের আয়োজন। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।